আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের 250 জন সেনা নিহত। কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সংঘাতে ভারত ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির মুখোমুখি হলেও সরকারিভাবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখা হয়েছে বলে অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে। সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোল এলওসি পাকিস্তানের বিরুদ্ধে চালানো অভিযানে ভারত 250 জনের বেশি সেনা সদস্যকে হারিয়েছে, একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এরপর জানাবো ইয়েমেন থেকে এখনও হামলা হচ্ছে ইসরায়েলে। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েল জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধ করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আজ এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আরব নিউজের। ঘটনার সময় নিরাপত্তা সতর্কতা হিসেবে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়। এদিকে কেন ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং? প্রথমবারের মতো ব্রিক্সের বার্ষিক সম্মেলনে অংশ নিচ্ছে না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবার ব্রাজিলে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। এক দশকেরও বেশি সময় ধরে অন্যতম প্রধান নেতা হিসেবে ব্রিক্সের বিভিন্ন সম্মেলনে সক্রিয় থাকলেও এবার তার অনুপস্থিতি কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। কী কারণে তিনি যাচ্ছেন না এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে বাণিজ্য আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহজে আপোস করবে না জাপান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানি পণ্যের উপর 35% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারে বলে সতর্ক করেছেন। এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনায় তিনি আপোস করবেন না। এক টেলিভিশন টক শোতে ইশিবা বলেছেন, আমরা সহজে আপোস করব না, এই কারণেই আলোচনায় সময় লাগছে এবং এটি কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং সর্বশেষ জানাবো সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারো নেই বললেন গয়েশ্বর। সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারো নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ কেরানীগঞ্জের চুনকুটিয়ায় সুবাড্ড গার্লস স্কুল প্রাঙ্গণে দক্ষিণ বিএনপি আয়োজিত এক সংস্কার ও দ্রুত নির্বাচন শীর্ষক সমাবেশে তিনি এই মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের 250 জন সেনা নিহত। কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সংঘাতে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। সরকারিভাবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখা হয়েছে বলে অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে। সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোল এলওসিতে পাকিস্তানের বিরুদ্ধে চালানো অভিযানে 250-এর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে বিভিন্ন সামরিক ও কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। তবুও ভারত সরকার এই তথ্য জনসম্মুখে আনতে চায়নি। বরাবরই ক্ষয়ক্ষতির মাত্রা অস্বীকার বা খাটো করে দেখানোর চেষ্টা করেছে। আজ প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম। নিহত সেনাদের মধ্যে কারা কারা রয়েছে? প্রতিবেদন অনুযায়ী ভারতের সরকারের গোপন করা 100 জনের বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার, যাতে জনগণের নজর এড়িয়ে ভেতরে ভেতরে তাদের স্মরণ করা যায়। সম্মানপ্রাপ্তদের মধ্যে রয়েছে 3 জন রাফায়েলের পাইলট সহ মোট 4 জন পাইলট, ভারতীয় বিমান বাহিনী IAEF এর 7 জন সদস্য, 10 জন ইনফ্যান্ট্রি ব্রিগেড জি টপ পোস্টের 5 জন সেনা সদস্য, 93 ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টারের 9 জন সেনা সদস্য, আদমপুর বিমান ঘাঁটিতে নিহত S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের 5 জন অপারেটর, সেনাবাহিনী এবং সরকারের মধ্যে তথ্য লুকোচুরি। সূত্রমতে রাফাল ফাইটার জেটের ক্ষতি এবং বিভিন্ন কৌশলগত ঘাঁটি ধ্বংস হওয়া নিয়ে শুরুতে ভারতের সরকার ও সেনাবাহিনী মুখ না খুললেও পরে একাধিক উচ্চপদস্থ জেনারেল কূটনৈতিক কর্মকর্তারা এই তথ্য স্বীকার করতে বাধ্য হয়েছে। এছাড়াও যারা নিহত হয়েছে তাদের পরিবারের উপর চাপ প্রয়োগ করা হয়েছে যাতে করে তারা নিহত ব্যক্তিদের সম্পর্কে কোনো তথ্য প্রকাশ না করে।
এবার ইয়েমেন থেকে এখনও ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে। ইয়েমেন থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে ইসরায়েলেতে। ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে যাচ্ছে। ইহুদিবাদীরা মনে করেছিল ইয়েমেনকে আমরা দমন করে দিতে পারবো, কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টো ইয়েমেন থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। ইতিমধ্যেই তাদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। অবস্থায় ইহুদিবাদী যারা সেখানে কর্মরত ছিল তারা বাংকারে আশ্রয় নিতে শুরু করেছে। অনেক ইহুদি এখন তাদের দেশে নিজেদেরকে নিরাপদ মনে করছে না, এই কারণে তারা ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় নিতে শুরু করেছে। এ পর্যন্ত ইহুদিবাদীরা যেভাবে তাদের দেশ ছেড়ে চলে যাচ্ছে তাতে মনে হচ্ছে ভবিষ্যতে ইহুদিবাদী ইসরায়েলি হয়তো জনশূন্য হয়ে পড়বে। গাজাকে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করে পুরো গাজাকে জনশূন্য করতে যে পরিকল্পনা করেছিল ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী, পরিশেষে দেখা যাচ্ছে এবার ইহুদিবাদী ইসরায়েল ছেড়েই দলে দলে পালিয়ে যাচ্ছে ইহুদিরা। তাদের এতটাই ভয় হচ্ছে যে মনে হচ্ছে যে কোনো সময় ইরান বা ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা হলেই তারা মৃত্যুর মুখে পড়বে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে আসছে। সেই সঙ্গে লোহিত সাগরে জাহাজ চলাচলেও বাধা সৃষ্টি করছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক বাণিজ্যে। তবে ইসরায়েল অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েল ভূপাতিত করেছে বলে তারা জানিয়েছে। কেন ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন না শি জিনপিং? প্রথমবারের মতো ব্রিক্সের বার্ষিক সম্মেলনে অংশ নিচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবার ব্রাজিলে অনুষ্ঠিত হচ্ছে সম্মেলন। এক দশকেরও বেশি সময় ধরে অন্যতম প্রধান নেতা হিসেবে ব্রিক্সের বিভিন্ন সম্মেলনে সক্রিয় থাকলে এবার তার অনুপস্থিতিতে কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে খবর সিএনএনের। চীনের হয়ে এবারে সম্মেলনে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী লি সিয়াং। বিশ্লেষকদের মতে শির অনুপস্থিতি যদিও তাৎপর্যপূর্ণ, তবে এতে ব্রিক্সের গুরুত্ব কমিয়ে দেখছে এমন কোনো বার্তা দেয়া হয়নি। চলতি বছরে সম্প্রসারিত ব্রিক্সে নতুন 5টি দেশ মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও ইরান যোগ দেওয়ার পর এটি প্রথম সম্মেলন। এই প্রেক্ষাপটে শির অনুপস্থিতি কূটনৈতিকভাবে লক্ষণীয়। চীনা প্রেসিডেন্টের না যাওয়ার পেছনে একাধিক কারণ দেখছে বিশ্লেষকরা। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক চোং ঝা ইয়ান বলেছেন, ব্রিক্স গোষ্ঠী চীনের কৌশলগত পররাষ্ট্রনীতির অংশ। তবে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির ফলে চাপ কিছুটা কমায় শি এখন অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। চীনের অর্থনীতিতে ধীরগতি লক্ষণ এবং বেকারত্ব বৃদ্ধির, রিয়েল এস্টেট খাতে বিপর্যয় সহ নানা চ্যালেঞ্জের মধ্যে শি নিজ দেশে স্থিতিশীলতা ফিরে আনার কৌশলে মনোযোগ দিচ্ছেন। এ কারণে তিনি এখন ব্রিক্সের সম্মেলনে যাচ্ছেন না এমন দাবি করেছে তারা। তবে তিনি হয়তো নিরাপত্তাজনিত কারণেও না যেতে পারেন। সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারণেই বললেন গয়েশ্বর। জাতীয় সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারণেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর। তিনি বলেছেন, বাংলাদেশে যে আগামী সংসদ নির্বাচন হচ্ছে এটি আটকানোর কারো ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন তিনি। গয়েশ্বর বলেছেন, আমরা 17 বছর যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের দলটাকে একটি জায়গায় নিয়ে এসেছি, এখান থেকে আমাদের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের মাধ্যমে এই ক্ষমতা নির্ধারণ হবে বাংলাদেশের জনগণ কাকে ক্ষমতায় দেখতে চায়। আপনারা যদি ক্ষমতা দখলের চেষ্টা করেন তাহলে সেটি আপনাদের বোকামি, কারণ আপনারা নির্বাচিত কোনো সরকার নয়। আপনাদের উচিত খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেয়া। নির্বাচনের যে কন্ডিশন এখন তৈরি হয়েছে বাংলাদেশে, তাতে বাংলাদেশের কোনো কারোরই নির্বাচন ঠেকানোর উপায় নেই বা ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেছেন, দেশবাসী চায় একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। 17 বছর আমরা ভোট দিতে পারিনি, দেশের জনগণ এখন ভোট দিতে উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে। তিনি আরো বলেছেন, আমরা চাই এদেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর করা হোক। আমরা সেই আশায় বসে আছি। অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি ধন্যবাদ দিয়ে আরো বলেছেন, আপনারা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন করতে যা যা করা দরকার সেভাবেই হাঁটুন। সময়ক্ষেপণ করে শুধু দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলবেন না বলেও মন্তব্য করেছেন বিএনপির এই জাতীয় নেতা।